ধারণাটা একটু ভুল, কারণ মনে ছিল বলেই তার কথা বলেছি আমি শাহিনকে, এবং শাহিন যোগাযোগ করেছে। আমি চেক করেছি, এটা উনি তো, কারণ উনি জানেন না, ওনার কথা আবার আমাকে বলেছেন ডক্টর এ কে আজাদ, মানে যিনি এই কমিশনের চেয়ারম্যান ছিলেন। ঘটনাচক্রে ডক্টর এ কে আজাদ আমার সব বড় ভাইয়ের সঙ্গে পড়তেন মেডিকেল কলেজে, খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো আমি তাকেই ফোন করেছিলাম। তো উনি তো আজকাল বক্তৃতা করে বেড়ান, বললেন যে আমি তো আসতে পারবো না, কি করা যায়? তাই বললেন যে কাকে নিলে ভালো হয়। উনি তখন লিয়াকত ভাইয়ের কথা বললেন। সেই হিসেবে আমি তাকে বলেছি, এবং আমি ধন্যবাদ দিচ্ছি ওনার কাছে, উনি সময় করে এসছেন। প্রফেসর মামুনকেও ধন্যবাদ দিই। প্রফেসর মামুনের কথা আমাকে প্রথম বলেছে সাকিব, এবং আমাকে বলল যে তিনি এইসব নিয়ে গবেষণা করছেন, আমাদের এটাতে কাজ করতে পারবেন, হয়তো ভালো সহযোগিতাও করতে পারবেন। তাকেও ধন্যবাদ দিচ্ছি। সাংবাদিক সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। মানে আলোচনাটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে এবং সর্বজনীন সুরক্ষা। মুশকিল রয়েছে, আমার নিজেরই সুরক্ষা নেই। কালকে রাত্রে এরকম জ্বর হয়েছে, মানে কিভাবে শুয়েছি, কিভাবে সকালে উঠেছি, আমাকে রাজ্জাক গিয়ে ঘুম থেকে তুলেছে। আমি তাকিয়ে দেখলাম তার দিকে, কী ব্যাপার। তো কথা বলতে বলতে জিজ্ঞাসা, কটা বাজে? বলে 11টা। আমি আমার জীবনে প্রথম 11টা পর্যন্ত ঘুমালাম, এতই দুর্বল লাগছিল ঘুম থেকে ওঠার পরেও। আমার কেন জানি না গতকাল থেকে মনে হচ্ছিল ডক্টর ইউনূসও বোধহয় একটু স্বাস্থ্যগত সমস্যা হয়েছে। কেন মনে হচ্ছে বলি আপনাকে, হঠাৎ করে পত্রপত্রিকা বা মিডিয়াতে আসবার আগেই আমাদের একটা আলোচনার মধ্যে সাকিবই বলল, ডক্টর ইউনূস দুইজন উপদেষ্টাকে ডেকেছেন, ডেকে তাদের উপরে খুব রাগ করেছেন, করে বলেছেন তোমরা যদি এরকম করো আমি কিন্তু পদত্যাগ করে চলে যাব, হয় তোমরা থাকবে নইলে আমি থাকবো। তো এটা একটু মানে তার মতো মানুষের, তার মতো বয়সের মানুষের, তিনি যে দায়িত্বে আছেন সেই জায়গা থেকে এরকম করে বলা একটু মানসিকভাবে ডিস্টার্ব এরকম মনে হয় না? উনি কেন চলে যাবেন? চলে গেলে ওরা দুজন চলে যাবে, উনি থাকবেন। বাংলাদেশের মানুষ ওই দুজন উপদেষ্টাকে দেখে তো কিছু করছে না। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনের জন্য যদি ভরসা কার উপরে করে সরকারি দিক থেকে, তাহলে প্রফেসর ইউনূসের উপরেই করে। একটা লেখা লিখেছি কালকে প্রথম আলোতে, হয়তো আপনারা দেখবেন। আমি বলেছি স্যার আর যাই করে সব অভিমান করবার সুযোগ নেই এখানে থেকে। যদিও উনি এই রকম করবার অভ্যাস আছে তার, একেবারে মনে করে দেখবেন উনি যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার জন্যে অপারেশন শেষে প্যারিস থেকে ফিরলেন, এয়ারপোর্টে তাকে সাংবাদিকরা, কারো কথা বলার দরকার হয় আমি চুপ থাকি অথবা আপনি কথা বলেন, অথবা বাইরে গিয়ে কথা বলেন, ডিস্টার্ব হই আমি। অপারেশন শেষ করে এসে এয়ারপোর্টে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন সাংবাদিকদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, না আমি যা বলছি তা শুনতে হবে, তা না হলে আমি আবার চলে যাব। আরও আগে বলেছেন যে আমি যা বলছি এটা যদি করতে না পারি তাহলে চলে যাব, আমার এর প্রতি লোভ নাই। বিদেশি এক সাংবাদিক বিদেশি কোনো মিডিয়াতে জিজ্ঞেস করেছিল, সেখানে তিনি জবাবে বলেছেন যে আমি যত তাড়াতাড়ি পারি ভোট দিয়ে আমি আমার দায়িত্বে চলে যাব, আমি যেটা করছি সেটা করব। মানে উনি তার মূল কাজটা মনে করেন অন্য কিছু, এটা অন্তর্বর্তী সেভাবেই দেখেন। খুবই অবাক লেগেছে, দুটো বাচ্চা ছেলের উপরে, বয়স কত, তাদের উপরে রাগ করে উনি দেশ ছেড়ে চলে যাবেন। কোথায় আছি বলেন? সত্যি সত্যি যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে কী অবস্থা হবে?
এরপরে কাকে দায়িত্ব দেবো আমরা? দায়িত্ব দেওয়ার তো কোনো সিস্টেমই নেই আর। তখন কাকে দায়িত্ব দেওয়া যাবে? মানে আবার চুপ্পুর কাছে গিয়ে বলতে হবে এখন আপনি দেখে শুনে একজনকে দেন, ও আওয়ামী লীগের একজনকে এনে বসিয়ে দেবে, তখন কি হবে? উনি এরকম করতে পারেন না। যাই হোক, মোটামুটি নিশ্চিত হতে পারেন উনি আজকে অলরেডি বলেছেন যে না, উনি এরকম করছেন না, উনি যাবেন না, উনি আছেন। থ্যাংক ইউ। ভালো যে অভিমান প্রশমিত হয়েছে এবং তিনি ভাবছেন। চিন্তা করে দেখেন, এই যে ছাত্র, আমি না এর আগে কয়েকবার বলেছি, 52 থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস হচ্ছে ছাত্র আন্দোলনের ইতিহাস। যত বড় বড় ঘটনা ঘটেছে সব ছাত্ররা করেছে। সেটা ভাষা আন্দোলন বলেন, শিক্ষা আন্দোলন বলেন, গণ 69-এর অভ্যুত্থান বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, সব তাদের করা। এমনকি এরশাদের বিরুদ্ধে আন্দোলন, তাকে ক্ষমতাচ্যুত করা, সবই ছাত্ররা করেছে। কোনোবার ছাত্ররা বলেন আমাদেরকে মন্ত্রী বানিয়ে দিতে হবে, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে। আর উনি নিজে বক্তৃতা করে বেরিয়েছেন বাইরে, এত বড় একটা অভ্যুত্থান করলো, এই অভ্যুত্থানের মধ্যে ছাত্রদের মধ্যে যে একটা স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্নের জায়গা করে দিতে হবে না, আমি তাদের জন্য কিছু সুযোগ তৈরি করে দেব। আপনি দেশের প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রী, আপনি ওদের জন্য বিশেষ সুযোগ করে দেবেন। এখন কি দেখা যাচ্ছে যে দুজনকে ডেকেছিল না, তার মধ্যে 1 কোটি টাকার দুর্নীতি করেছে তার এপিএস। পড়েছেন কেউ? ফেসবুকে পড়েননি? আপনারা কি আছে এরকম করে সিদ্ধান্ত নিয়েছেন যে কথাবার্তা কম বলবেন, হানা বলবেন না জিজ্ঞেস করলেও? একজন উপদেষ্টা, সেই উপদেষ্টার বয়সও কত হবে? 30ও হয়নি, তার এপিএস, তার বয়স কত হবে? তিনি নাকি 100 কোটি টাকার মালিক হয়েছে। আপনি দেশ বদলাতে চান, নতুন বাংলাদেশ গড়তে চান, কত বড় বড় কথা বলেছেন না? একটা কথাও তো এখন, একটা কথা তো এখন সত্যি মনে হচ্ছে না। আর কিরকম হচ্ছে, একটার পর একটা কাহিনী হচ্ছে খালি। কেন বলেন তো এই পর্যন্ত উনি স্পষ্ট করে বলতে পারলেন না যে ইলেকশনটা কবে দেবেন? একটা রোড ম্যাপ কেন বলতে পারবেন না? রোড ম্যাপ বলে ফেললে কোনো অসুবিধা হতো? তার চাইতে বড় কথা, তখন আমি বলেছি, আজকে সন্ধ্যাবেলা, আজকে দুপুরবেলা, কথা আজকে না, মানে যখনকার কথা বলছি, সেই আজকে উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া যাবে আশা করি। একজন উপদেষ্টা সেই রাত্রেবেলা বলেছেন যে জুন মাসের মধ্যে আমরা নির্বাচন দিতে পারবো আশা করি। একটা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার উপর দিয়ে কথা বলে, এভাবে কি দেশ চলে? উনি কোনো ব্যবস্থা দেননি। এখন প্রধান সেনাপতি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। আমার মনের মধ্যে প্রশ্ন হয়, প্রধান সেনাপতি এরকম বলা তো ঠিক না, কিন্তু মনে মনে তার বক্তব্য তো সাপোর্ট করি, ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। কেন হবে না? না হওয়ার মতো কি আছে? সংস্কার করবেন। একমাত্র এই যে হেলথের উপরে যেটা দেওয়া হয়েছে, এটা নিয়ে কোনো বিতর্ক হবে না। এগুলোর মধ্যে কোনো পাওয়ার নাই তো, পলিটিক্যাল পাওয়ারের প্রশ্ন আছে, রাজনৈতিক ক্ষমতার ব্যাপার আছে এই রিপোর্টের মধ্যে, অতএব এটা নিয়ে বিতর্ক নাই। যেই সমস্ত কমিশন রিপোর্টে সংস্কারের প্রস্তাবনায় রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন সরাসরি জড়িত নাই, সেই জায়গাতে কিন্তু কোনো বিতর্ক হবে না, ঝগড়াঝাটি হবে না। বাকি সব জায়গায় ঝগড়াঝাটি হবে, কারণ মনে রাখতে হবে পলিটিক্স মানে রাজনীতির মূল প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। একটা বিএনপি আর একটা জামাত ইসলাম আর একটা আওয়ামী লীগ কেন? 3টা পার্টির মধ্যে ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি যে দুটো ছিল, এদের আদর্শগত পার্থক্য কি ছিল? যখন সমাজতন্ত্র ছিল তখন কোনো রাষ্ট্র সমাজতন্ত্র বলতো, আর এক রাষ্ট্র সমাজতন্ত্ররা বলে পুঁজিবাদের পক্ষে থাকতো, বোঝা যেত দুটো 2 রকম পথ। কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আলাদা কি পথ? জামাত তবু ইসলাম একটা বলে, যদি ওগুলো করে না, তারপরেও তাদেরও পথ এক, রাষ্ট্র ক্ষমতা দখলের প্রশ্নে নিজেদের একটা কাহিনী তৈরি করতে হয়, একটা বয়ান তৈরি করতে হয়, সেই বয়ান মতো হয়তো তারা কথাবার্তা বলে, তাছাড়া মৌলিকভাবে খুব কোনো পার্থক্য হয় না।
এইখানে সেই রকম পার্থক্য হয়েছে। সেই পার্থক্যগুলো মেটাতে পেরেছেন? সংবিধান বিষয়ক বিতর্ক নিষ্পত্তি হয়নি, নির্বাচন কিভাবে হবে সেই বিষয়ে বিতর্ক নিষ্পত্তি হয়নি, আইন কমিশন যেটা হয়েছে, আইনের সংস্কার কমিশন, সেটার ব্যাপারে বিতর্কের নিষ্পত্তি হয়নি। কিন্তু প্রফেসর ইউনূস বলেছেন যে ব্যাপারে যাতে ঐক্যবদ্ধ হবে না সেই সংস্কার আমি করব না। যতটুকু সংস্কার হবে যতটুকু ঐকমত্য হবে ততটুকু সংস্কার করব, বাকিটা পরবর্তী সরকারের উপরে ছেড়ে দেব। তো 166টা প্রস্তাব দিয়েছিলেন, এক দফা বৈঠক হয়ে গেছে। তাহলে কে কে কতগুলো সমর্থন করেছে সেটা তো আপনি জানেন, পত্রিকায় লিখেছে। সম্ভবত 126 বা 130 হবে, এতগুলোতে ঐক্যবদ্ধ হয়েছে। তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো ঐক্যবদ্ধ হয়েছে। তো সেটার ভিত্তিতে সংস্কার করে দেন, নির্বাচন দিয়ে দেন, সমস্যা কি? কিন্তু উনি তা বলছেন না। তখনই প্রশ্ন তৈরি হচ্ছে, আপনি বলছেন না কেন? এখন আমাকে যদি জিজ্ঞেস করেন নাগরিক ঐক্যকে, নাগরিক ঐক্য বলবে একটা ভালো নির্বাচন করবার জন্য সবচাইতে বেশি দরকার পুলিশ যাতে ভালো হয়। আমাদের পুলিশগুলো ভালো, এরা বাদের হাড্ডি এক একটা। এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে? মামলা নেয় না, ডায়েরি জিডি নেয় না। যদি কোনো বিরাট একটা মার্ডার হয়ে যায় সেখানে বললে তদন্তে পর্যন্ত যায় না, আবার পয়সা দেন, সব কাজ করে। এখনো কোনো রকম পরিবর্তন করতে পেরেছেন? কোনো রকম পরিবর্তন করতে পেরেছেন? পারেনি। চেষ্টা করেছেন, চেষ্টাও করেননি। দেখেন, বিচার ব্যবস্থাতে একজন প্রধান বিচারপতি নিয়োগ করার পরে সব মানুষই বলছে খুব ভালো একটা মানুষকে দেওয়া হয়েছে। ঠিক বলছি আমি? ও, আপনারা তো আবার কথা বলবেন না, সেই জন্য আমি জানি না আপনারা কি মনে করেন, কিন্তু এই প্রধান বিচারপতি সম্পর্কে সবাই ভালো বলছে। কিন্তু একজন আইজিকে তো দিয়েছেন, কেউ বলে ভালো, খারাপ কিছুই বলে না, পুলিশের ব্যাপারে বলতেও ভয় পায়। কিন্তু আইজি ভালো দিতে পারলেন না কেন? একজন চিফ জাস্টিসের মতো একজন ভালো আইজি দিতে পারলেন না কেন? কেন একজন ভালো চিফ সেক্রেটারিকে দিতে পারলেন না, প্রিন্সিপাল সেক্রেটারি দিতে পারলেন না? 9 মাস গেল, এই দুটো ইম্পর্টেন্ট জায়গার কোনো কিছু হয়নি। ভালো পুলিশ তাহলে ভালো নির্বাচন হবে কীরকম করে? গতবারে নির্বাচনের সময় পুলিশ কী করেছে? ক্যান্ডিডেটকে ডেকে বলেছে, আপনি তো জিততে চান, এত ঘুরে ঘুরে কোনো লাভ হবে না, আমাদেরকে দেন এত টাকা, জেতানোর দায়িত্ব আমাদের। কে না জানে এটা? এখনও যদি এইসব করে ঠেকাতে পারবেন? কথা শুনে আমি অন্তত 100টা উদাহরণ দিতে পারবো। উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, নিচে পুলিশ সেটা মানেনি। তারা ভালো ইলেকশন করবেন কিভাবে? কাজই তো করেননি। এই কারণে প্রশ্ন উঠেছে যে আপনি কাজও করছেন না, আবার সংস্কারের নামে কাহিনী চালিয়ে যাচ্ছেন, করবেন কি? কিন্তু আমি একটা কথা বলি, এই আলোচনাটা বাড়াবো না, কারণ আমার একটু অন্য বিষয়ে কথা বলার আছে, যেটাই আজকের বিষয়। সেটা হচ্ছে যে এই সরকার সংস্কারের নামে যে প্রক্রিয়াটা শুরু করেছিলেন, এইটা কিন্তু ইউনিক একটা প্রসেস ছিল। মানেন? কেন? এই যে হেলথের উপরে কথা হচ্ছে আজকে, আমরাই এখানে বলছি, আমি আপনাদের কথা জানি না, কিন্তু আমার মনে হয় আমি এখানে বসে বসে বেশ কিছু শিখেছি। অনেক বড় একটা ভলিউম, কত বড় বড় দেখেছেন? যারা কমিশন বই বার করেছে সেগুলো কোনোটা 1000-1500 পৃষ্ঠা পর্যন্ত আছে। আরে ভাই, আমি পার্টি করি, দিনের মধ্যে 3টা বক্তৃতা করতে হয়, কয়টা মামলা শুনতে হয়, কয়টা ফোন করতে হয়, এই মোটা মোটা বই পড়বো কখন? আমি ডাকসু 2বার ভিপি ছিলাম, আপনারা বিশ্বাস করবে একটা ক্লাস আমি ঢাকা ইউনিভার্সিটি করি জীবনে না, কোনোদিন ক্লাসেই যাইনি। ক্লাসে যাব কখন? ক্লাসে যাওয়ার সময় থাকলেই তো। এখনও যে বলি ভালো কাজ করছি তা বলছি না, কিন্তু বাস্তব হচ্ছে ওই মোটা মোটা বই পড়বার সময় নেই তো আমার। ওই মোটা বই যদি পড়তে যাই, তাহলে হয়তো কোন জেলায় কোন সমস্যা হচ্ছে, 3বার ফোন করেছে, ধরিনি, পরে মনে মনে চিন্তা করে নেতার দেখাই পাওয়া যাতে পার্টি করবো কি, তার তো জবাব দিতে হবে। ওই কারণে সব পড়িনি, কিন্তু তারপরও যতখানি পেরেছি পড়েছি, পুরা শেখা হয়নি। আমি আজকে এখানে বসে মনে হয় যে তার আরও বেশি কিছু শিখতে পারলাম। আমরা যে কটা এইরকম সেমিনার করেছি, প্রত্যেক জায়গাতে আমি কিছু শিখেছি। আজকে আপনারা কিছু শিখেছেন? কি শিখেছেন? মানে একবারে তো বলা মুশকিল, কিন্তু প্রফেসর মামুন যেটা বললেন
মানে আমাদের তো আগে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কোনো ধারণা ছিল না, ছিল ক্ষুদ্র ঋণ একটা বিশেষ ব্যবস্থা হতে পারে জানতাম না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আগে আমরা জানতামই না, কিন্তু এখন প্রফেসর মামুন একজন গবেষক, তার সম্পর্কে আমার এত জ্ঞান ছিল না। ওই যেটুকু সাকিব বলল আর কারো কাছে তো আমি শুনেছিলাম, কিন্তু আজকে উনি যে একটা কনসেপ্ট দিলেন, এই কনসেপ্টটা আমার মাথার মধ্যে কাজ করছে। কীরকম? বেশ কিছু ডাক্তারের সঙ্গে আমার পরিচয় আছে, আপনাদেরও আছে। কমিউনিটি হসপিটাল করেছেন ঢাকা শহরে। কি করে? আপনি পার্মানেন্ট মেম্বার হন, একবারে চাঁদা দিতে হবে 100 বা 200 টাকা, মাসে মাসে 10 টাকা করে চাঁদা দেবেন। আপনার যে অসুখই হোক না কেন, আপনার চিকিৎসা বিনা পয়সায় হবে। আমি ডক্টর কাজী কামরুজ্জামান, যিনি এই কমিউনিটি বাণীবাগে যে আছে কমিউনিটি সেন্টারে যিনি এমডি, তাকে জিজ্ঞেস করেছিলাম কীভাবে সম্ভব। উনি আমাকে বলল, দেখেন আমাদের সদস্য সংখ্যা সারা দেশে হলো 8 লক্ষ। 100 টাকা করে যদি হয়, তার মানে আমি প্রতি মাসে সরাসরি কত টাকা ইনকাম করছি? কত টাকা? 8 লক্ষ করে 100, 8 কোটি স্ট্রেইট। কটা কোম্পানি আর্ন করে? ঠিক তাই, কমই হবে। ওই টাকা সত্য লাগে না, সবাই তার একসাথে অসুস্থ হয় না। অতএব যারা আছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে, এটাও একটা কনসেপ্ট ভালো। ডক্টর জাফরুল্লাহ এটা বার করেছিলেন, প্রত্যেকেই চেষ্টা করছেন। বাঙালি খুবই উদ্ভাবক ধরনের, তারা চেষ্টা করছেন কীরকম করে সত্যি যে কথা উনি বলেন প্রাইমারি হেলথ কেয়ার, সেটা দেওয়া যায়, তার ব্যবস্থা কীভাবে করা যায়। মজার বিষয় হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার এখনও পর্যন্ত এমন কিছু হয়নি। ওই যে টাকার ক্রাইসিসটা বললেন, কিন্তু প্রফেসর মামুন আজকে যেটা বললেন, ওনার কনসেপ্টটা আমার কাছে মনে হলো আরও আপডেটেড। জানি না ভেতরে ব্যবসা আবার কি আছে, না থাকতেই পারে, দোষ ধরছি না, কিন্তু সেই ব্যবসাটা কেমন, লিগ্যাল না ইলিগ্যাল? বেশি প্রফিট করার চেষ্টা করছেন, নাকি যেরকম উনি বলছেন সেরকম দেশ সেবা করারই চেষ্টা করছেন? দেশ সেবা করারই চেষ্টা যদি করেন, মানে আমি কি ডক্টর মামুনকে জিজ্ঞেস করতে পারি, এটা প্রফেসর ইউনূস জানেন এই প্রপোজিশন? জি বলেন, এবং উনি কি বলেন শোনেন। তারপরে যদি হয় না, উনি যদি না বলেন, আমি একদম এইখানে বলি, সবার জন্যে বলি, আপনারা এটা বোঝার চেষ্টা করেন। যদি মাসে মাত্র 1 টাকা করে দিয়ে গ্রামের বা শহরের গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত হয়, আপনি রাজনীতি করি কেন? এই গরিব মানুষের জন্য তো, গরিব মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের জন্য। তার চিকিৎসার গ্যারেন্টি যদি মাসে 1 টাকা করে দিয়ে হয়, তো আই গো অল আউট ফর দ্যাট। সম্পূর্ণভাবে সেটার জন্য লড়াই করব। সেটাই তো আমাদের রাজনীতি। করবো সেটা, কিন্তু আমাকে বুঝতে হবে, আমাকে এভাবে বুঝতে হবে যেন আমি যে কোনো মানুষকে বোঝাতে পারি, যে কোনো মানুষ প্রশ্ন করলে যেন তার জবাব দিতে পারি। ওই আগের মতো কারো নামটাম বলবো না, অনেক বড় বড় নেতা আছেন, গায়ের জোরে কথা বলতেন কেবল, এবং না বুঝে কাজ করবার জন্য বাঙালি জাতিকে অনেক কাফারা দিতে হচ্ছে, এখনও দিচ্ছি আমরা। সেই কাফারাতে আমাদের সেই ক্ষতিপূরণ হচ্ছে না। আমরা একটা সত্য পথে থাকতে চাই। আমরা জানি গণতন্ত্র মানেই অবশ্য মেজরিটি। একটা মিনিট সময় দিতে হবে, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কেন ভাই জোটবদ্ধ না? আচ্ছা ঠিক আছে, সব বিকেল 5টায় আমি যাব। কতক্ষণে যাবে? গুড। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা কজন করে যাব? আমার দল থেকে কয়জন? 1 জন। আচ্ছা ঠিক আছে, 5টায়। ঠিক আছে, থ্যাংক ইউ। কেন?
ও মানে অন্যদের সাথে না, আমি কারোর সাথে কথা বলতে যাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। ভেবেছিলাম ফোনটা সম্পর্কে আপনাদের বলবো, কিন্তু সবশেষে যিনি ফোন করেছেন তিনি বলেছেন এটা আর কারোর সাথে আলোচনা না করলেই হবে, কিন্তু কালকে বিকেল 5টার পরে আপনারা বুঝতে পারবেন। এই কথাই যদি বুঝে থাকেন তাহলে ভালো। জি বলছি কালকে বিকেল 5টার পরে বুঝতে পারবেন, মানে এটা বুঝতে পারবার কথা, না বুঝতে পারলে আমি এখন যেহেতু বলেছি সেই জন্য বলবো না। যে কথা বলছিলাম সেটা শেষ করিনি। আমরা এইটা বোঝার চেষ্টা করব, তার সাথে সাথে যেরকম করে ধরেন আমরা সবগুলো কমিশন রিপোর্টই তো পড়েছি, সেরকম করে হেলথের উপরে পড়েছি, এবং আমরা কিন্তু খুব স্পষ্ট করে বলছি আমরা কল্যাণ রাষ্ট্র বলতে কল্যাণ রাষ্ট্র ভাবনার মধ্যে আমাদের স্বাস্থ্য বিষয়ক যে ভাবনা আছে তার সাথে এই রিপোর্টটাকে খুব কাছাকাছি বলে হয়েছিল। মানে এই রিপোর্টের মধ্যে যেমন প্রাইমারি হেলথ কেয়ার আছে, তেমনি ধরেন প্রাইমারি না বলে আমি সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেল বলি, মানে ধরেন নিম্নবিত্তের জন্যে মধ্যবিত্তের জন্যে কী হতে পারে, বাইরে মানে হসপিটালের বাইরে চিকিৎসা কীভাবে হতে পারে, হসপিটালের মধ্যে কীরকম করে হতে পারে, সব ব্যাপারেই অ্যাপ্রোচ এটার মধ্যে আছে। আমরা ভালো লেগেছে আমাদের কাছে, সেই হিসেবে আমরা মনে করেছি একটা সেমিনার করব। আমি বাইরের জেলাগুলোকেও বলেছি এগুলোর উপরে সেমিনার করতে। এখন পর্যন্ত বাইরের জেলা থেকে খুব ভালো সাড়া আমরা পাইনি, হয়তো বড় বড় 2-1টা জায়গাতে পরিশ্রম করলে পাওয়া যাবে, কিন্তু এটা মনে করি এই যে কমিশন করে সংস্কারের উদ্যোগটা সরকার নিয়েছে, সবচাইতে বড় লাভ হচ্ছে গ্রামের একটা রেস্টুরেন্টে গিয়ে দেখবেন যে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কনস্টিটিউশন নিয়ে বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে তারা কথা বলছে, যে রাজনৈতিক বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছে। তার মানে রাজনীতি ছড়িয়ে যাচ্ছে আরও প্রত্যন্ত অঞ্চলে। আমি মনে করি মানুষ যত বেশি রাজনীতি সচেতন হবে তত রাজনীতি সমৃদ্ধ হবে, তত শাসনও পজিটিভ হবে, আরও ভালো হবে। এই অর্থে এটাতে আমাদের সবারই যারা রাজনীতি করি তাদের বেশি করে যুক্ত হওয়া দরকার, এটাই উচিত। এবং এই ক্ষেত্রে অনেকে এরকম বলে না আমরা যারা ইউনিট সরকারকে সমর্থন করি, আমি প্রথম থেকে বলছি আমি ইউনিট সরকারকে সমর্থন করি, কিন্তু সেটা নিরঙ্কুশ নয়, প্রশ্নাতীত নয়, তার মধ্যে প্রশ্ন থাকতে পারে। রাজনীতি যেহেতু করি অত প্রশ্ন করি, কারণ আমি প্রশ্ন করছি কি ভিত্তিতে আপনি হিউম্যান করিডোর দিতে গেছেন। আমি প্রশ্ন করছি আপনি কি কারণে চট্টগ্রাম পোর্ট দিচ্ছেন। আমি কিন্তু বলে রাখি চট্টগ্রাম পোর্ট দেওয়া নিয়ে কিছু নেগেটিভ হইচই হচ্ছে আমি মনে করি। অর্থাৎ চট্টগ্রাম পোর্ট বলে কোনো কথা নয়, আমেরিকার বড় বড় পোর্ট, সিঙ্গাপুরের বড় বড় পোর্ট পর্যন্ত বাইরের কোম্পানিকে দেওয়া হয়। সবাই একই রকম যোগ্যতা নিয়ে পোর্ট বলেন, সি পোর্ট বলেন, এয়ারপোর্ট বলেন, এইসব স্থাপনাগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে না। কেউ কেউ ঠিকমতো পরিচালনা করে সেখানে ভালো ব্যবসা করতে পারে, কেউ কেউ লস দেয়। আমাদের চট্টগ্রাম পোর্ট দুর্নীতির কারণে, বিশৃঙ্খলার কারণে লস দিয়েছে বহুত। এইটাকে কি প্রফিটেবল করা যায়? যদি করা যায় তাহলে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা যাতে পোর্টকে আমাদের মতো করে হ্যান্ডেল করতে পারি, বছরের ধরে হয়তো 5 বছরের চুক্তি করলেন কারোর সাথে, 5 বছর পরে আমরা নিজেরাই চালাতে পারবো, এরকম যদি বা কী শর্তে হলো সেটা জানতে চাই সরকারের কাছে। তাহলে নিরঙ্কুশ বা প্রশ্নাতীত সমর্থন দেয়। ঠিক একইভাবে বলছি, প্রশ্ন প্রতিনিয়ত করছি আমরা, আপনি কেন রোড ম্যাপ ঘোষণা করবেন না? আর এখন সরকার, এখন বিরোধী দল হিসেবে বা বড় দল হিসেবে বিএনপি বলছে যে কোনো মহল আছে যারা নির্বাচনকে বিঘ্নিত করবার ষড়যন্ত্র করছে। আমরা অত বড় কথা বলছি না। যেমন ধরেন উনি যে পদত্যাগ করতে চেয়েছেন, বিএনপি মনে করছে এই পদত্যাগ করার মাধ্যমে সরকার বিএনপির উপরে চাপ তৈরি করবার চেষ্টা করছে। আমি পড়ে নিয়ে যাও, আমি পড়ে একটু অবাক হয়ে গেলাম। চাপ তো দিয়েছে ওই সমস্ত কি বলে কিশোর ছাত্রদের বোঝার উপদেষ্টা হয়েছে, আমার কাছে তাই বলে গেছে, কিন্তু বিএনপি চাপ অনুভব করছে।
জেনুইনলি করতে পারে, আমি জানি না তারা চাপ অনুভব করলে আমি বলবো না আপনি চাপ অনুভব করে এটা মিথ্যা কথা বলছেন, তা তো আর বলতে পারি না। তারা চাপ অনুভব করছে, হয়তো সেটা যুক্তিসঙ্গত বা যুক্তিসঙ্গত নয়, কিন্তু তার মানে এই নয় যে তারা ডক্টর ইউনূসকে নিরঙ্কুশ অকুণ্ঠ সমর্থন দিচ্ছে, এরকম হয় না। সেই কারণেই হেলথ পলিসি নিয়েও কোনো প্রশ্ন থাকতে পারে। যেমন ফেরদৌসী আক্তার বললেন যে এখানে নারীদের ব্যাপারে আরও বেশি পজিটিভ থাকা দরকার ছিল, সেরকম করে কোনো প্রস্তাব নাই। কিন্তু লিয়াকত ভাই আবার এটা আনসার করেছেন যে ওনারা এটাকে কিভাবে দেখেন। এই ডিসকোর্সটা আমরা চাই সমগ্র জাতির মধ্যে, বিশেষ করে ধরেন জুন জুলাইয়ের মধ্যে, জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, লক্ষ্যটা কী ছিল? আমরা একটা নতুন দেশ গড়ব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে। খেয়াল করেন এই অভ্যুত্থান কত বড় ঘটনা ঘটিয়েছে যে যাদের চোখে চোখ রেখে কোনো দিন কথা বলি নাই, তাদের সাথে একই টেবিলে বসছি এবং কথা বলছি। তাদেরকে যে খুব পছন্দ করছি, ভালোবাসছি তারা, কিন্তু তারপরেও কথা বলছি, মনে করছি আজকে দেশ গঠন করবার জন্যে, গণতন্ত্র নির্মাণ করবার জন্যে তাদেরকে সাথে নিয়েও হয়তো বেশ কিছু দূর এগোতে হতে পারে, করছি। তাই যদি হয় তাহলে আমরা কথাবার্তা বলেই এগুবো এবং কথা বন্ধ করব না, মনে করছি। কিন্তু এটাও ঠিক, রাজনীতি তো, তার মধ্যে নির্বাচন। তোরা আমি দাঁড়িয়েছি, দীপু আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমি কি বলবো নাকি দীপুর মতো মানুষই হয় না, ও সবচেয়ে ভালো মানুষ, তো মানুষ ওকেই ভোট দেবে, আমাকে দেবে নাকি? আমাকে বলতে হবে যে না আমি শ্রেষ্ঠ, তা না হলে আমাকে ভোট দেবে কে? বলতে হবে আমার পার্টি শ্রেষ্ঠ, না হলে আমার পার্টিকে কেউ ভোট দেবে কেন? এই জন্যে ভোটও হবে, আবার সবাই ঐক্যবদ্ধ থাকবে, এই রকম আকাশ কুসুম কল্পনা করবার কোনো মানে হয় না। আপনি বরঞ্চ বলতে পারেন আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই যাতে স্বাস্থ্য নষ্ট না হয়। স্বাস্থ্য মানে বডির কথা বলছি না, আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়, আমাদের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের স্বার্থ যাতে সবার উপরে থাকে, সেরকম করে তো সম্ভব। এত বড় বিতর্ক হয়েছে, ট্রাম্প তো মনে হচ্ছে একটা গুন্ডা ক্যাপিটাল হিল আক্রমণ করে দিয়েছে, তারপরেও কিন্তু ওখানে ঠিক মতো ডেমোক্রেসি চলেছে, ট্রাম্প আবার জিতেছে। ট্রাম্প আবার জেতার কারণে আপনি খুশি হয়েছেন না অখুশি হয়েছেন সেটা ভিন্ন কথা, কিন্তু সেই জায়গায় গণতন্ত্র চলছে। আমি বলছি যে আমাদের দেশের মধ্যেও বিতর্ক এইসব বিষয় নিয়ে হবে, হয়তো হেলথ পলিসি নিয়েও হবে, অন্য বিষয় নিয়েও হবে, কিন্তু আমাদেরকে একসাথে সামনের দিকে যেতে হবে। শেষ কথা বলি, এবং এটা ঠিক উপদেশ দেবার মতো নয়, ডক্টর ইউনূস আমার শিক্ষক ছিলেন, উনি আমাকে পড়িয়েছেন, তাকে আমি উপদেশ দেবো সেটা চলে না, কিন্তু আমিও রাজনীতি করছি, উনিও রাজনীতি করছেন, রাজনীতি তো করছেন না? গভর্নেন্স ইজ ইটসেলফ পলিটিক্স। শাসন মানেই রাজনীতি, রাজনীতি ব্যতিরিকে শাসন হয় না। ওই যে নবাব সিরাজদৌলের ডায়লগ দেখেছেন না, রাজাকে রাজনীতি জানতে হয়। ডক্টর ইউনূস যদি রাজনীতি না জানেন তো সবার সাথে ডেকে ডেকে কথা বলছেন কেন? বিএনপির সাথে কথা বলছেন কেন? এখন জামাতের সাথে এখন কথা বললেন কেন? আর তার আগে 3 বার সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন কেন? আমরা তো তখন কথা বলতে বলি, উনি বলেছেন রাজনীতি জানতে হবে। রাজনীতি জানতে হবে শুধু না, রাজনীতি বুঝতে হবে এবং প্রয়োজন বোধে করতে হবে। ডক্টর ইউনূসকে আমি এটাই বলবো, খুশি হয়েছি আপনি যে বলেছেন যে আপনি পদত্যাগ করবেন না, এই চিন্তা মাথার মধ্যে থেকে বাদ দেন। এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেবার দায়িত্ব নিয়ে আপনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। আমরা চাইব আপনি থেকে একটা নির্বাচন যথাযথভাবে করে সম্মানের সাথে আরও সম্মান নিয়ে বিদায় নেবে। সবাই আপনার প্রতি খুশি হবে, আপনার সম্মান বাড়বে। প্রথম যেদিন তার সাথে আমাদের সংলাপ হয়েছিল সেদিন আমি ওনাকে বলেছিলাম, স্যার আপনার ইচ্ছা কি বলেন তো? শব্দটা একটু খারাপ বলেছিলাম, উনি আমাকে বললেন কেন? তা আমি বললাম আপনার নিজের এত নাম যে সেটা প্রধান উপদেষ্টার চাইতে ছোট না, বরঞ্চ বড়। প্রধান উপদেষ্টা হয়েছেন, এই উপদেষ্টা হবার পরে যে সমস্ত বিতর্ক টিতর্ক হবে, আপনি কি আরো থাকতে চাইবেন? ওই কী বলো এগুলো?
আপনি যদি আরো থাকতে না চান তাহলে ভালো, বাট থাকার চিন্তা যদি করেন তাহলে আপনি ডুবে যাবেন। আর যদি আপনি ভালোভাবে নির্বাচন দিয়ে দেন তাহলে ইতিহাসে থাকবেন। আমাদের দেশে কেউ ক্ষমতা পেয়ে ছাড়তে চায় না। আপনি একমাত্র উদাহরণ হবেন যিনি মানুষ মনে করবে দেখো লোকটা কত বড় ছিল, ক্ষমতারও লোক ছিল না, ক্ষমতা পেয়েও তারপরে ভালো নির্বাচন দিয়ে চলে গেছে। উনি আমাকে বলেছিলেন তুমি দেখবে আমি তাই করব। আমি সত্যি আপনাদের বলি, যখন অন্যান্য দলগুলো বলে আরও ষড়যন্ত্র হচ্ছে ক্ষমতায় থাকার জন্যে, বিশেষভাবে ষড়যন্ত্র, আমি ডক্টর ইউনূসকে সেখানে আনতে পারি না। আমার কাছে মনে হয় না যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য এসব ধান্দাবাজি করছে, এখনও মনে হয় না। কেউ আমাকে বলতে পারে ভাই আপনি রাজনীতি করছেন নাকি ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চলছেন, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক তো কোনো সময় দরকার। আমি একটা মানুষকে যদি ভুলভাবে বুঝি তাহলে আমি রাজনীতিকেও ভুলভাবে চিন্তা করতে পারি। সেই কারণে আমি মনে করি এবং তাকে প্রতিনিয়ত বলি, এখনও বলছি, আপনি কোনো রকম অভিমানের বশে ক্ষমতা ছেড়ে দিতে পারবেন না, তাহলে আপনি ইতিহাসে নিন্দিত হবেন। আপনি যে কোনোভাবে একটা যথাযথ নির্বাচন দিয়ে তারপরে সম্মানের সাথে বিদায় দিতে পারবেন। সবাই আপনাকে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বীরের সম্মান দেবে, একজন বুদ্ধিমান জ্ঞানী নেতা এবং ব্যক্তি হিসেবে সম্মান দেবে। আপনার জন্যে আমাদের অজস্র দোয়া। কথা বাড়াবো না, আমি আর কথা বাড়াবো না এই কারণে যে যেটা সাবজেক্ট ছিল সেটার উপরে আমাদের নেতারা বক্তৃতা করেছেন। আর যে দুজন অতিথি এসছেন, আমি আবারও বলি, দুইজনের বক্তৃতায় নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। ওই দুজন বক্তৃতা করলেই আজকের বিষয়ের উপরে আমাদের আলোচনার আর কিছু দরকার ছিল না। আমি মনে করি এটাই ভালো করে সবাই বোঝেন এবং এরই ভিত্তিতে আমরা আগামী দিনে যাতে কাজ করতে পারি, সেটা আমাদের বাকি কাজগুলো শেষ হয়ে গেলে আমরা সেদিকে দেখব। ভালো থাকবেন সবাই। আর এই দুজন অতিথিকে আবার ধন্যবাদ, তারা যারা ভালো থাকেন। আর আমি এক্সপেক্ট করছি, আশা করছি ওনাদেরকে পরবর্তী সময় আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবেও যদি দেখা করতে চাই, কথা বলতে চাই, নিশ্চয়ই তাদেরকে পাবো। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ। সুধী মণ্ডলী,